একটা মারাত্মক কোম্পানি দুরন্ত রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখছে, অথচ কোম্পানির এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একটা ইনসলভেন্সি সিচুয়েশন তৈরি করেছিল। কোম্পানির নতুন নতুন প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে, যে সোলার ছোট্ট কোম্পানিটা ভবিষ্যৎ দিতে পারতো, দিতে পারে, এমনকি ফিউচারে কিছু করতে পারে, পোটেনশিয়াল গ্রোথ অসম্ভব ভালো রয়েছে, ভ্যালুয়েশন আন্ডার ভ্যালু রয়েছে, কোম্পানি বিশাল রিটার্ন রয়েছে, বিশাল কোম্পানির যে বড় অর্ডার রয়েছে তামিলনাড়ু গভর্নমেন্ট থেকে, কোম্পানিটা সোলার এনার্জির উপর কাজ করছে। আবার কোম্পানির মারাত্মক কিছু নিউজ আজকে এই মুহূর্তে পেলাম, যেটা 2018 সালে ঘটেছিল, যার এনসিএলটিতে দেউলিয়া ঘোষণা হওয়ার জায়গায় চলে গেছিল পর্যন্ত, সেটা জানা কিন্তু। বিনিয়োগটা সবসময় সাবধানে করা উচিত। আমি কেন কথাটা বললাম, কালকে একটা দুর্দান্ত কোম্পানির কথা বলেছিলাম, কোম্পানি নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের সকলের, বিক্রম সোলারকে নিয়ে। বিক্রম সোলার একটা দুরন্ত কোম্পানি, কারণ শুধু সেটা নয়, তামিলনাড়ু গভর্নমেন্টের সঙ্গে 15,097 কোটি টাকার একটা বিরাট বড় ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের ওপরে কিন্তু কাজ করছে। একটা বিরাট বড় মাপে 7,000 কোটি মার্কেট ক্যাপের কোম্পানি, 15,000 কোটির। শুধু সেখানেই শেষ নয়, এভারভোল্ট বলে আরেকটা কোম্পানির সঙ্গে এরা কিন্তু টাই আপ করে 130 মেগাওয়াটের একটা বিরাট বড় সোলার এনার্জির উপরে কাজ করছে টেকনোলজি নিয়ে। মানে মোটমাট একটা দুরন্ত ব্যাপার চলছে, বিরাট ব্যাপার। এবং সেখানে শেষ না, ভ্যালুয়েশন ফ্যান্টাস্টিক জায়গা রয়েছে, মানে সোনায় সোহাগা বলতে যেটা বোঝায় সেটাই। কিন্তু এখানেই সবচেয়ে বড় একটা কিন্তু থাকছে, এবং সেই কিন্তুটা নিয়েই আজকের কথা বলা। কেন আমি বলি সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন, কেন বলে রাখি যে আপডেট করুন নিজেকে, যেটা জরুরি। রিসেন্ট আজকে স্টাডি করতে গিয়ে আরও সমস্ত খবর বেরিয়ে এলো। আমি যে কারণের জন্য শব্দটা লিখেছি সাবধান, কেন বলছি কথাটা এবার একটু বোঝার সময় চলে এসছে। কেন বলছি তার প্রথম কারণ হচ্ছে, সেটা জানার জন্য এই কোম্পানি ফিরে যেতে হবে আজ থেকে 2018 সালের শেষের দিকে। এবং সেখানে যে কোম্পানিটার কথা বলবো, সে কোম্পানির নাম হচ্ছে ইস্টিভা স্টিল। এই ইস্টিভা স্টিল বলে যে কোম্পানিটার, ইস্টিভা স্টিল, এই যে কোম্পানিটার কথা বলছি, এই ইস্টিভা স্টিল লিমিটেড, এই কোম্পানিটা কি করেছে, এই বিক্রম সোলারকে এরা কিন্তু 2018 সালের কথা নিয়ে কিন্তু আমি বলছি। এবারে এটা যখন স্টাডি করতে গিয়ে খবর পাওয়া গেল যে এদেরকে যখন সোলার ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশনের ব্যাপারে যখন বেশ কিছু অর্ডার দিয়েছিল বিক্রম সোলার, এবং সেই মতো করে মোটামুটি ইপিসি সোলারের ওপরে যে কাজটা করে, ইপিসি সোলারের ওপরে যে কাজটা করে, তার যে স্টিলগুলো দেয়, টোটাল ইনফ্রাস্ট্রাকচার স্টিলে করতে হয়, তার ওপরে কিন্তু পিভি সেলগুলো বসানো হয়। এই স্টিলের টোটাল ফ্রেমওয়ার্কের কাজ হিসেবে অ্যাজ পার রেকর্ড অনুযায়ী যেটা পাওয়া যায়, যে অর্ডার দিয়েছে এবং টোটাল যে কাজ করেছে, সেখানে অ্যামাউন্ট হচ্ছে 9.44 crores, 9.44 crores, এত এই টাকার টোটাল কাজ হয়েছে বলে এই ইস্টিভা স্টিল জানায়। এবং সেই মতো টাকাটা দাবি করে বিক্রম সোলারের কাছ থেকে। এবারে বিক্রম সোলার বলে তুমি এত টাকা পেতে পারো না, এবং সেই হিসেবে যখন এদের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি হয়, সেটা কিন্তু একটা তুমুল জায়গায় পৌঁছয়। এবং তারপরে এর সঙ্গে এর একটা ইন্টারেস্টও ধরে নেয় ইস্টিভা, বলে এই টাকাটাও তোমায় দিতে হবে, এতদিন হয়ে গেছে বলে। সেটা যখন দেয় না, তখন এরা কি করে, এই সব কোম্পানিগুলো এনসিএলটি এরা কি করে, মধ্যস্থতা করে এই বিভিন্ন বিবাদ নিষ্পত্তি করানোর জন্য এনসিএলটির দরকার পড়ে। আমি এটা খুব শর্টে বলছি, 2019 সালের একটা ফুল এবং ফাইনাল সেটেলমেন্টের জন্য এনসিএলটিতে যায়, এবং সেখানে ফাইনাল জায়গায় যেটা দাঁড়ায়, সেটেলমেন্ট করে অ্যাজ পার রেকর্ড অনুযায়ী 4.60 crores, 4.60 crores-এর একটা জায়গাকে দাঁড় করায় যে এই টাকাটা তোমাদের দিতে হবে। মোটামুটি মধ্যস্থতা, কেন পুরো স্টিল তুমি কাজ করোনি, স্টিলের এই জায়গাগুলো দাওনি, ফ্রেম, টোটাল অ্যামাউন্ট দ্বারা এইটা। এবং সেই অনুযায়ী 2019 সালে এটা একটা জায়গা তৈরি হয়। তখন বিক্রম সোলার বলে না, আমরা এর মধ্যে তোমাদেরকে আমরা কিন্তু 4.14 crores আমরা দিয়ে দিয়েছি। 4.60 তুমি অর্ডার বলছো, 4.14 তোমরা খেপে আমি পেমেন্ট করেছি, কেন আবার দ্বিতীয়বার করে দেবো? এর যে ডিফারেন্স অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে, আমরা সেই অ্যামাউন্টটা তোমাকে দেবো। অর্থাৎ কিছু লক্ষ টাকা, এখান থেকে যদি হিসেব করি মোটামুটি 56 লাখ রুপিস তোমরা পেতে পাও, ওই টাকাটা দিয়ে দিচ্ছি। কিন্তু এই কথাতে রাজি হচ্ছে না, এবং পরবর্তীকালে বল 56-70 লক্ষ টাকাতে আমরা দিতে রাজি আছি, কিন্তু এই ব্যাপারে সেটা রাজি হয় না। এবারে এইটা নিয়ে এটা পরবর্তীকালে এনসিএলটিতে যায়, এবং এনসিএলটি এদেরকে ইনসলভেন্সি ডিক্লেয়ার করে। এই ইনসলভেন্সি ডিক্লারেশনের জন্য একটা আবেদনপত্র পাঠায়।
অর্থাৎ এনসিএলটি বলল যে তোমরা দেউলিয়া। বিক্রম সোলারকে বলছে কিন্তু ভাবো যে কোম্পানিটা 7,000 কোটির কোম্পানি, সে কোম্পানিকে বলছে তোমরা দেউলিয়া ঘোষিত হচ্ছে তোমরা, এবং সেই হিসেবে তোমরা এদের পেমেন্টগুলো দিয়ে দাও, যদি না দাও তাহলে কিন্তু ভবিষ্যতে এটসেট্রা বলে একটা অ্যাডমিট এটাকে বলা ইনসলভেন্সি অ্যাডমিট। এবারে যে বিতর্কটা শুরু হলো সেটা খুব ইন্টারেস্টিং জায়গা। এখানে এনসিএলটির কাছে যখন ইনসলভেন্সি অ্যাডমিট করা হলো তখন এই ইস্টিভা স্টিল বলল আমরা এসব মানব না, আমাদেরকে পুরো টাকা সেটেলমেন্ট ঠিকমতো হয়নি, আমরা আগের টাকা অর্থাৎ আমাদেরকে কিন্তু টোটাল অ্যামাউন্ট 4.14 crores আমার দিতে হবে। আর এটাকে বিক্রম সোলার বলল যে সেটেলমেন্ট সম্পূর্ণ বৈধ এবং তোমার সঙ্গে কথা হয়ে গেছে, তুমি এই যা ঠিক ফাইনাল, এবং লাস্ট অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 91.98, মোস্ট প্রবাবলি 91.98 লাখ। এই অ্যামাউন্টটা ফাইনাল সেটেলমেন্টে দাঁড়াচ্ছে, এই টাকাটা আমরা তোমাদের দিয়ে দেবো। তখন ওরা রাজি নয়, বলছে পুরো 4 crores দিতে হবে তোমাদেরকে। এই নিয়ে বিবাদ হলো এবং বিবাদের পরে আইবিসি অনুযায়ী এদেরকে ইনসলভেন্সির কাজ শুরু করা যায় কি না সেটা দেখার কাজ। এবারে আসছি, যখন এনসিএলটি কথাটা বলল তখন এরা নতুন করে অ্যাপ্লাই করলো এনসিএলএটিতে তারা আবেদন করলো এবং এনসিএলটি কোটা ব্যাপারটাকে উল্টে দিল। তারা বলল তোমার টোটাল ডিউ অ্যামাউন্ট হচ্ছে 91.98 লাখ, নট 4 crores, এবং এটা ফাইনাল হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু এটা 1 কোটি টাকার কম, 91 লক্ষ টাকা, সেই জন্য এটা কোনো মতেই ইনসলভেন্সি হিসেবে দাবি করা যায় না এবং এটা সম্পূর্ণ খারিজ করে দেওয়া হলো। অর্থাৎ 1 কোটি টাকার নিচে হওয়ার কারণের জন্য একে বলা হয় যে আইনটা রয়েছে, আইনটা হচ্ছে কর্পোরেট ইনসলভেন্সি রিজলিউশন প্রসেস, বা আমরা একে CIRP বলবো। এই কর্পোরেট রেজলিউশন প্রসেস বা কর্পোরেট ইনসলভেন্সি রেজলিউশন প্রসেস অনুযায়ী 1 কোটি টাকার কম হওয়ার কারণে আমরা কোনো মতে এটাকে কিন্তু করছি না এবং এনসিএলটির যে আদেশ সেটাকে বাতিল করা হলো। এবারে শুধু বলা হলো যে তোমার 91 লক্ষ টাকা, 91,98,000 টাকা ফেরত দিয়ে দাও। এইবারে হয়ে গেল সব ঘটনা শেষ, কিন্তু শেষ হয়েও যে বিষয়টা কিন্তু থেকে গেল সেটা কিন্তু মনে রাখবে। 1 নাম্বার কথা, প্রথম হচ্ছে বিক্রম সোলার ভেরি এক্সিলেন্ট কোম্পানি, সুপার রিটার্ন দেওয়ার ক্যাপাবিলিটি রয়েছে, সুপার কোম্পানি, কিন্তু সবচেয়ে বড় মারাত্মক বিষয় সৃষ্টি করেছে সেটা হচ্ছে একটা জায়গা তৈরি করেছে, যে জায়গাটা দেখাচ্ছে যে একটা ফাঁক, এই ফাঁকটা এবং সঙ্গে বিগত 1 বছরে এত বড় কারেকশন এগুলোর সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। বিক্রম সোলার কিন্তু প্রচুর বিষয়ে কাজ করেছে, যদি ওর ক্রোনোলজি দেখো দেখবে যে অনেকগুলো বিষয় পজিটিভ ব্যাপার দেখা যাচ্ছে বিক্রম সোলারের। আমরা দেখেছি বহুদিন ধরে কাজ করছে কোম্পানি, তার সঙ্গে সোলার সেল, পিভি সেলের ওপরে কাজ করছে, একাধিক বড় বড় টেকনোলজি এদের সঙ্গে কাজ করেছে। তামিলনাড়ুর বিরাট বড় প্রজেক্ট, অনেক সময় ধরে যাবে, এটা একটা রিস্ক তৈরি করবে। তো আমি মনে করি সেটা হচ্ছে এই ক্ষেত্রে একটা বিরাট বড় যেরকম স্কোপ তেমনি একটা মারাত্মক সিচুয়েশন তৈরি করতে পারে ভবিষ্যতে, যদি এটার ভবিষ্যতে একাধিক ঘটনাগুলো ঘটে। আমি 3টে বিষয় নজর দিতে বলবো সকলকে আপনাদের। 1 নম্বর হচ্ছে ডেট ইকুইটি রেশিওর পরিমাণ কী রয়েছে, কোম্পানির ক্যাশ ফ্লো কেমন রয়েছে, প্রোমোটার হোল্ডিং কেমন রয়েছে, 3টেকে অ্যানালিসিস করুন, 3টেকে দেখে তবে ফাইনাল করার ব্যবস্থা করুন কোম্পানি সম্পর্কে। নেগেটিভ সাইড রয়েছে একটা পেমেন্ট ডিসপিউটের ব্যাপার, যেটা অস্বীকার করা যায় না, সত্যি পেমেন্ট ডিসপিউটের ব্যাপার দেখা যাচ্ছে, যেটা আদালত পর্যন্ত গড়িয়েছিল এবং একটা গভর্নেন্স বলা যেতে পারে বা এটা একটা ইম্প্যাক্ট পড়তে পারে। কিন্তু এর মানে আবার এও নয় যে দেউলিয়া হয়ে গেছে, এটাও প্রমাণিত হয় না, বা এর যে ইনসলভেন্সি প্রসিডিংস সেগুলো কিন্তু খারাপ হয়েছে সেটা নয়, আর কোম্পানি ভালোভাবে ব্যবসা চালাচ্ছে সেটা। সুতরাং এই ঘটনাটাকে একটা রেড ফ্ল্যাগ বলা যেতে পারে। এই রেড ফ্ল্যাগটা আলটিমেটলি কোম্পানিটাকে ভবিষ্যতে কিন্তু একটা নেগেটিভ জায়গায় দিতে পারে। তাহলে সাম যদি করি এই মুহূর্তে, সবসময় সে সামটা হচ্ছে কোনো একটা কোম্পানি কিনে রাখলাম অন্ধের মতো, সেখানে ইনভেস্ট করে রাখলাম চিরদিনের মতো, নো, সেসব দিন ফুরিয়ে গেছে। পুরো পরিষ্কারভাবে কোম্পানিগুলোকে ট্র্যাক করো, কোম্পানির লিস্ট তৈরি করো, সে কোম্পানিগুলো ফান্ডামেন্টাল দেখো, ফান্ডামেন্টাল বুঝতে না পারলে আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে দেখো, সেখানে ডিটেলস বলেছি। বাই দ্য ওয়ে আরেকজনও পেন ড্রাইভের জন্য চেয়েছো, পেন ড্রাইভ রেডি, আমি পাঠিয়ে দেবো, সামনে সোমবার পাঠাবো, হয়তো দিন 5 সময় লাগবে।
এবার আসছি সেকেন্ড ঘটনার দিকে। আমাকে চোখ কান সবসময় খোলা রাখবে। আজকে কালকেই আমি ডিটেল স্টাডি করলাম, আজকে নতুন করে আরও কিছু রিপোর্ট বেরোলো, আগামীকাল আবার কিছু রিপোর্ট বেরোতে পারে। সুতরাং প্রতিদিন নিজেকে আপডেট করো, প্রতিদিন কম বেশি সার্চ করো নিজের পোর্টফোলিও থাকা কোম্পানিগুলো। যে কারণের জন্য বলি পোর্টফোলিওটা মনোযোগ সহকারে পড়াশোনা করো, পোর্টফোলিওর দিকে নজর দাও। 20টা স্টক 18টা স্টক যদি রাখতে হয় রাখো, কিন্তু প্রতিটা স্টকের ফান্ডামেন্টাল টেকনিক্যাল বিষয়গুলো বোঝো। টেকনিক্যালটা যা বোঝো না বোঝো, ফান্ডামেন্টালটা দেখো, ভ্যালুয়েশন দেখো, কোম্পানি নিউজ কিছু এসছে নাকি, কর্পোরেট নিউজ কিছু আছে কি না, এইগুলো কিন্তু দেখবে। আজকে আমাদের শেষ করছি, সবসময় খুব সাবধানতার সঙ্গে বিনিয়োগ করতে গেল একটা খারাপ বিষয়, কিন্তু আর বেশ কিছু গুড নিউজ রয়েছে। সবচেয়ে বড় গুড নিউজ রয়েছে ট্যাক্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ট্যাক্স জিরো করে দিয়েছে। এই ট্যাক্স জিরো করাটা একটা বিরাট বড় সুযোগ বলে মনে করে নেওয়া হচ্ছে বেশ কিছু সেক্টর, বেশ কিছু কোম্পানির ক্ষেত্রে। এই ট্যাক্স জিরো মানে যে ট্যাক্সটা আমাদেরকে আমদানি করতে কাস্টম ডিউটিটা লাগতো, ট্যারিফ লাগতো যেসবগুলো, সেসব ইলেকট্রনিক প্রোডাক্টগুলোর ক্ষেত্রে একদম জিরো করে দিয়েছে। এই নিয়ে পরের ভিডিওটা বলবো।